ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিতা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা সত্যিকারের ঘটনা বলতে এলাম, যেটা আশা করি তোমাদের খুব ভয় লাগবে। আশা করছি, কারণ আমি যখন শুনেছিলাম ঘটনাটা সেটা আমারও কিন্তু ভয় লেগেছিল। জানি না ঠিক করে গুছিয়ে বলতে পারবো কিনা তোমাদের, তবে তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি গুছিয়ে না বলতে পারি প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো শোনো, এই ঘটনাটা যেটা বলছি সেটা সম্পূর্ণ সত্যি ঘটনা, সম্পূর্ণ। তো এই ঘটনাটা হলো আমার আমার কোনো রিলেটিভ নয়, আমার এক বান্ধবী রিয়া। তো সেই রিয়ার আমার ছোটোবেলার বন্ধু। তো সেই রিয়ার এটা হয়েছিল মাস্তুতো, মানে মাসির মেয়ের আর কি ব্যাপারটা হয়েছিল। সেই ঘটনাটা তোমাদের না বললে তোমরা বুঝতে পারবে না। তো ঘটনাটা আমি বলছি তোমাদের। ঘটনাটা হলো যে রিয়ার মাস্তুতো যে বোন ছিল, তার সে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। তো লাভ ম্যারেজ করে বিয়ে করার পর তাদের দুটো সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে হয়। তো তার সংসার ভালোই কাটছিল, অসুবিধা ছিল না কোনো। তারপর সংসারে অশান্তি লাগে, ঝগড়াঝাটি হয়, ওকে মারধরও করে। রিয়ার মাসির মেয়ের কথা বলছি, ওকে মারধরও করে ওর হাজব্যান্ড। তো শাশুড়িটাও ঠিক ভালো ছিল না, আর শ্বশুর ছিলেন না, শাশুড়ি ছিলেন। তো শাশুড়িটাও ভালো ছিল না। তো এই অত্যাচার সাথে, আর ঝগড়ার মূল কারণ ছিল যেহেতু মেয়েটা দেখো লাভ ম্যারেজ করেছে, তার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। সে কিন্তু তার বাপের বাড়িতে সে পালিয়ে বিয়ে করেছিল, লাভ ম্যারেজ করেছিল ঠিকই, কিন্তু বাড়ি থেকে এ করেনি বলে সে পালিয়েও বিয়ে করেছিল। ফলে সেই জায়গাটা তার বন্ধ ছিল, সে বাপের বাড়ি যেতে পারছিল না তখন সেই মুহূর্তে। কিন্তু এক সময় এত কষ্ট হয় মেয়েটার, এটা প্রত্যেক মেয়েরই কষ্ট হবে। দেখো যখন সে জানতে পারবে যে তার হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশনে গেছে, কি শুনতে পাবে, কি বুঝতে পারবে কিছু, তখন সেটা খুবই যন্ত্রণাদায়ক, তাই না? সে তার মা বাবাকে ছেড়ে চলে এসছে, খুবই যন্ত্রণাদায়ক। তো সেই জন্য তখন ও না থাকতে পেরে এই নিয়েও কথা, মানে ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকতো। প্লাস শুধু তাই নয়, ওর হাজব্যান্ড এমনকি ড্রিঙ্কও করতো, তখন ড্রিঙ্কও করতো। কিন্তু যেই ছেলেটাকে দেখে সে চলে এসেছিল মা বাবাকে ছেড়ে, সেই ছেলেটা যখন এইরকম ব্যবহার দেখছে তখন স্বাভাবিক তার তো খারাপ লাগবেই। আর তখন সে বাধ্য হয়ে রীতিমতো হঠাৎ একদিন বাপের বাড়ি যায়। তো কারণ ওর মা বাবা কখনোই মানেনি এটা, জানি না আমি অতটা তো বলতে পারবো না কেন মানেনি, কি বৃত্তান্ত সেসব বলতে পারবো না, কিন্তু বাবা মা মানেনি। বাবা মা বলেছিল যে ওর মুখে যেইটুকু আমি শুনেছি রিয়ার মুখে, যে না ছেলেটা ভালো না, তোকে দিতে পারো। কিন্তু এমনকি রিয়ার মাসির বাড়ির অবস্থাও সেরকম না যদিও, কিন্তু এটা মানতে পারেনি যে কোনো একটা মানে সেরকম একটা ছেলের হাতে তুলে দেবো। ওরা ভেবেছিল একটু ভালো ছেলের হাতে দেখে শুনে মেয়েকে বিয়ে দেবো, এর জন্য। কিন্তু মেয়ের এই অবস্থা দেখে তখন যখন গেল বাড়িতে, তখন মেয়ের এরকম অবস্থা দেখে তখন ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে থাক। তখন সব ভুলে গেল অ্যাকচুয়ালি, তখন নাতি নাতনিকেও দেখলো প্রথম, তবে ভুলে গেল সব। তখন ওর এই সমস্ত ঘটনা হতে তো আবার ছেলেটা গেছে, গিয়ে এবার যেহেতু জামাই হয়ে গেছে না, এবার মেয়েকে যেহেতু মেনে নিয়েছে, তখন জামাইকে আর কি বলবো, জামাইকে বুঝিয়ে টুঝিয়ে আবার মেয়েকে পাঠিয়ে দিয়েছে। বুঝতেই পারছো গরিবের ঘরে তো মেয়েকে রাখা দায়। আর গ্রামের দিকে যে ঘটনাটা বলছি না, সেটা বনগাঁর দিকে ঘটনা। তো ওরা ভেবেছিল আমরা তো পুষতেও পারবো না মেয়েকে, আর গ্রামের চারিদিকে নানা রকম কথা এখনই বলে। এই ঘটনাটা আমি বলছি প্রায় 10 বছর আগের ঘটনা। তো এটা 2010 কি 12 এই রকমই ঘটনাটা, মানে 10-12 বছর হয়ে গেছে। তো এরকম করতে করতে
ও আবার বাড়িতে নিয়ে যায়, এরকম বেশ কয়েকবার হয়েছে জানো তো। তারপর না সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ও একটা ভুলবশত কী করেছে, রিয়ার যে মাসির মেয়ে, সে কী করেছে, গায়ে আগুন দিয়ে দিয়েছে। মানে আগুনটা দিয়েছে এমন যে মানে ওর হাজব্যান্ডের সামনে দিয়েছে। এমনকি ওদের ঝামেলা হতো তো, তখন ওর হাজব্যান্ড নাকি বলতো যে হ্যাঁ হ্যাঁ মানে তুই তাকারি করতো আর কি, ড্রিঙ্ক করে আসতো, তুই তাকারি করতো, তুই দে 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 দে, তুই মরবি না, তুই মরবি না, তুই যা না, তুই যা না, তুই চলে গেলে। মানে এতটাই মনুষ্যত্বহীন ছিল যে দুটো বাচ্চা হয়ে গেছে, তারপরে এই মেয়েটাকে আমি এরকম কী করে করছি। তখন ও রাগে করে ওর স্বামীর সামনেই ও গায়ে আগুনটা দেয়। আর ওর বাড়ির সামনে পুকুরও ছিল, তো বাড়ির সামনেটা পুকুর, যখন ওর বর মানে ড্রিঙ্ক করা ছিল তো, কিন্তু ওর বর যখন দেখলো যে ও গায়ে আগুনটা দিয়েছে, তখন না ও আর মানে বুঝতে পারিনি যে ও ফট করে দিয়ে দেবে আগুনটা, মানে রাগের মাথায়। তারপরে আর শাড়ি পরা ছিল, সিনথেটিক শাড়ি, পুরো গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছিল। বুঝতেই পারছো পুরো বডি মানে 80% পুড়েই গেছিল। এমনকি মানে ও যখন ওর বর সেই মুহূর্তে ড্রিঙ্ক করে থাকা যাইতে যেই দেখেছে যে ওর বউ এরকম করেছে, সঙ্গে সঙ্গে মানে তুলে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, বউকে নিয়ে নিজেও পড়েছে, বউকেও। মানে যেহেতু জলটা সামনে পুকুরটা ছিল, কিন্তু তার সত্ত্বেও যেহেতু সিনথেটিক শাড়ি পরেছিল না, ও হয়নি, 80% মতো পুড়ে গেছিলো। তারপরে ওকে যখন নিয়ে যাচ্ছে ওর আত্মীয় স্বজন সবাই, তুই কেন এরকম করতে গেলি, কেন করলি, বলো আমি বুঝতে পারিনি। ও মানে সে তখনও কাঁদছে, বিশ্বাস করো, আমি বলছি না আমার বুক কান্না পাচ্ছে। ও তখনও বলছে যে আমি বুঝতে পারিনি, আমার ছেলে মেয়ে দুটো রয়েছে, আমি না আর যতটা সহ্য করতে পারছি না, এই জন্য আমি বুঝতে পারিনি। তখন ওকে হসপিটালাইজড করা হয়। তো হসপিটালাইজ করে তারপরে 1 সপ্তাহ মতো ছিল, তারপরে 1 সপ্তাহ পরে ও এক্সপায়ার করে। তো তারপরে এই ছেলে মেয়ে দুটো একটা স্বাভাবিক, বুঝতেই পারছো, একটা সে কিন্তু তার সন্তান আর কারোর প্রতি টান না থাকুক, একটা মায়ের তো একটা সন্তানের প্রতি টান থাকে না। তো যেদিন মারা যায়, ঘটনাটা সূত্রপাত সেদিন থেকেই আমি বলছি, যেদিন ও মারা যায় সেদিন রাত্রিবেলা পরে এই তো মানে সব কাজকর্ম করে ওকে সৎকার করে ধরে তারপরে বেটে করে নিয়ে আসা হয়েছে। যেদিন মানে সৎকার করে নিয়ে আসা হয়েছে ওকে, সেই দিনকার কথাই আমি বলছি। সেদিনকে এবার বাড়িতে কান্নাকাটি তো মানে পড়েই রয়েছে। ওরা ছিল 2 বোন, বুঝলে, আর ভাই ছিল না, 2 বোন ওরা। তো করে ঠোরে এবারে যখন রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে, অ্যাকচুয়ালি মায়ের মন তো, ওর মা বাবা সবাই আছে, তো মা ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা। মানে কি আরও রয়েছে আশেপাশে সবাই রয়েছে, আত্মীয় স্বজন কারা এসেছিল আমি তো জানি না, ওর মুখে যেইটুকু শুনেছি আমি সেইটুকুই বলছি তোমাদের। তো ঘুমিয়ে পড়েছে, হঠাৎ ঘুম ভেঙে দেখে, মানে রিয়ার মেশো দেখে, এটা মাসির মেয়ের কথা বলছো, রিয়ার মেশো দেখে যে ওর মাসি নেই ঘরে, নেই। ওদের একটাই ঘর, গরিব মানুষ, বুঝতেই পারছো, গ্রামে একটাই ঘর, তো নেই ঘরেতে। তখন ওর মেশো কোথায় গেল, উঠেছে, আরও আশেপাশে যারা ছিল সামনে তাদেরকে ডেকেছে, কোথায় গেল। সবাই ভয় পাচ্ছে, মেয়ের এরকম অবস্থা হয়ে গেছে, সে কিছু করে ফেললো নাকি, সেই ইয়ে করছে। ওই রাত্রিবেলাতেই, তখন রাত্রি মানে 3টে 3:30 এরকম হবে বলছে, যখন ওরা আর কি খুঁজছে, তো খুঁজতে বেরিয়ে গেছে। আর গ্রামের দিকে বুঝতেই পারছো যে মানে খুটখুটে অন্ধকার, এই তো এদিকে ঝিঝি পোকার ডাক, মানে ওদিকে কুকুর ডাকছে, মানে একটা পরিস্থিতিটা একরকম থমথমে একটা পরিস্থিতি। হ্যাঁ, তারপরে হঠাৎ এদিক ওদিক খুঁজছে, পুকুর ঠুকুরও দেখছে, সামনে পুকুরও রয়েছে, কি জানি পুকুরে আবার কিছু ঝাঁপ ফাপ দিল কি না, ওসব চিন্তা উল্টোপাল্টা মাথার মধ্যে তো ঘোরে না। তখন দেখে হঠাৎ একটা মাঠের দিক থেকে আওয়াজ আসলো, চিৎকারের আওয়াজ, করে চিৎকারের আওয়াজ আসছে।
তখন ওর কী হলো, এটা চিৎকারের আওয়াজ আসছে। তখন গিয়ে দেখে ওই যে মাঠের দিকে, মানে মাঠে যাওয়ার আগে, মাঠ যেটা রয়েছে, মাঠ বলতে আমি বলছি মানে ক্ষেত টাইপের আর কি, খেতে যাওয়ার আগে ওদের একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগান, তার আগে আছে আম বাগান, মানে যেরকম আর কি হয়, ও আমাকে বলেছে যেরকম আর কি গ্রামে হয়, যে আম বাগান, তারপর বাঁশ বাগানটা রয়েছে, তারপরে পেরিয়ে মাঠে যেতে হয়। তো ওই সাইড থেকে আওয়াজটা আসছে, সেই শুনে সবাই দৌড় দিয়েছে, যে কজন ছিল দৌড় দিয়েছে ওদিকে, গিয়ে দেখে ঠিক বাঁশ বাগানের কাছটাতে অজ্ঞান হয়ে পড়ে আছে ওর মা আর কি, রিয়ার মাসি পড়ে আছে। তো তখন ওনাকে নিয়ে এসে বাড়িতে সব জল টল দিয়ে ঠিয়ে করে তারপরে বলছে যে রিমা এসছিল। হ্যাঁ, মায়ের যখন জ্ঞান ফেরে, আমি বলছি এখনো পর্যন্ত আমার গায়ে কাটা দিচ্ছে, তোমরা জানি না দেখতে পাবে কি না, বলছে রিমা এসছিল। কী বলছি, রিমা এসছিল, রিমা আসবে না গো, ফিরে রিমা আসবে না, বলছে রিমা এসছিল, রিমা বলেছে আমার ছেলে মেয়ে দুটোকে যেন তোমাদের কাছেই রাখবে, ওদেরকে দেবে না, রিমা এসছিল গো। তখন বলছে কী হয়েছিল, কি তুমি ওইখানে গেলে কি করে, সবাই বলছে আমি গেলাম কি করে, আমি জানি না আমি কি করে গেলাম, আমাকে তো ওই ডেকেছিল, আমি যাব না। তারপরে বলছে মানে অন্যরকম মাথার মধ্যে কাজ করছে না, তখন বলছে কি ভুলভাল বকছে করছে। তারপরে মানে এইরকম একটা জিনিস, মানে ওকে এসে উনি বলতে চাইলো, ওকে এসে বলেছে রিমা যে তুমি আমার ছেলে মেয়ে দুটোকে দেখো মা, তুমি যেইভাবে পারো দেখো, ওদের কাছে রেখো না আমার ছেলে মেয়ে দুটোকে, আমি তো নেই, ওদের কাছে রেখো না। তাই তো সেই থেকে ছেলে মেয়ে দুটো ওর মাসির কাছেই আছে, উনি যেমনভাবে পাচ্ছে সেমনভাবে মানুষ করছেন, কি আর করা যাবে, মেন কথা উনি ফেলেনি। তো সবাই ভাবলো যে এখানেই হয়তো সব শেষ, ঠিক আছে কাজ ফাজ হবে। তো এমনি অপঘাতে মৃত্যু হয়েছে, তো 3 দিনে কাজ ফাজ সব কমপ্লিট করলো, করে টোরে তারপরে দেখা গেল ওর বেশ কিছুদিন বাদে, প্রায় 1.5-2 মাস মতো এরকম হবে বাদে, ওর যে দিদি ছিল মেয়েটার যে মারা গেছে, তার দিদির কথা বলছে, 2 বোন বলেছিলাম, তো সেই 2 বোনের মধ্যে দিদি হঠাৎ, দিদিরও বিয়ে হয়ে গেছিলো, তো হঠাৎ শরীর খারাপ, শরীর খারাপ, জ্বর আর নামে না, কত ডাক্তার দেখিয়েছে, 2-3টে, কিছুতে হচ্ছে না, কত রকম পরীক্ষা করেছে, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু কাজ করছে না। তারপরে দেখছে হাত পা না ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। তারপরে ওকেও হসপিটালাইজ করা হয়, তারপরে সেখানে ওই স্যালাইন টেলে চলে, ট্রিটমেন্ট হয়, কিন্তু কিছু না উন্নতি হচ্ছিল না। তারপরে সবাই ভয় পাচ্ছিল, গ্রামের দিকে জানো তো সব মানে অনেক জেনে ঠেনে দেখার, অনেক কি বলবো ওগুলোকে কি বলে আমি সঠিক জানি না, ওই জেনে দেখা যায় যে কি জানি, ওরা সব ওগুলো মানে যার যার যেখানে বিশ্বাস না, ওরা যে কি হয়েছে না হয়েছে, আমার একটা মেয়ে তো চলে গেল, এমনি ভয় পেত যে আর এই মেয়েটা আমার কি হলো, এই জন্য ওই জানার জন্যে গেছিলো, তো জানার জন্য গেছিলো। ওখানে সে বলল সব কিছু, ওরা এঠে করে বলল যে তোমার কিন্তু যে ছোটো মেয়ে, সে কিন্তু বড় মেয়ের উপরে রয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু বোঝা যাচ্ছে না, কিচ্ছু না, কিন্তু ও ওকে ছাড়বে না, ও একা থাকতে পারছে না, তোমার বড় মেয়েকে নিয়ে যাবে বলে এসছে, তোমার বড় মেয়েকে তুমি ভালো করে করো, কাজ করো, ওর নিশ্চয়ই ঠিক করে কাজকর্ম হয়নি, তার জন্যই ওর এইরকম, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। আর এই জল পড়া দিয়েছিল, সেই জল পড়া আর কি মাটি দিয়েছিল, সেই মাটির তিলক বলেছিল লাগিয়ে রাখবে, তাতে যতটা উপকার হয়, কিন্তু ওর ভালো করে আগে কাজ তুমি করো, করে দেখো কি হয়, আমার মনে হয় তুমি উপকার পাবে। তো এইসব শুনে না ওর মা একটু, আমার মেয়ে এরকম করবে না, এমনি করবে না। আর সেই দিন রাত্রেবেলায় হলো ওর মাকে এসে দেখছে শুয়ে রয়েছে অন্ধকার, ওর মেয়েও শুয়ে রয়েছে, ওর মাও শুয়ে রয়েছে, বাচ্চা দুটো থাকে, কিন্তু ওর মারই হঠাৎ যায় ঘুমটা ভেঙে, হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে ওর মা দেখে পুরো মায়ের সামনে
দাঁড়িয়ে, মানে শুয়ে রয়েছে পুরো মায়ের সামনে, মেয়ে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। তুমি বুঝতে পারছো কী হবে, কি ভয়ঙ্কর দৃশ্যটা। আর ওদিকে তো সমানে কুকুর ডেকে আছে, কিন্তু যে হাত দিয়ে ডাকবে আর মেশোকে, সেই ক্ষমতাটা মাসির নেই, সেই ক্ষমতা মাসির নেই। তারপরে যেই দেখেছে যে ওখানটা ওই রকম দাঁড়িয়ে রয়েছে, মানে ওর মায়ের তো মানে সে ওরা মানে বুঝতে তো পারছে যে ওটা মানে পুরো বোঝা যাচ্ছে সে মা, সে তো বুঝবেই না যে আমার মেয়েই ওটা। কিন্তু যে পাশে যে মেশো রয়েছে, কিছুতে মেশোকে ডাকতে পারছে না হাত দিয়ে, মানে নড়তেই পারছে না, এরকম অবস্থা। শুধু মানে ভয়ঙ্কর আওয়াজে বলছে, আমি একা থাকতে পারছি না মা, আমি একা থাকতে পারছি না, আমি দিদিকে চাই, আমার দিদি। তুমি গেছিলে ওখানে, কিচ্ছু করতে পারবে না, তুমি গেছিলে ওখানে, এইভাবে ভয়ঙ্কর এতে বলছে। তখন মানে পুরোপুরি তো মানে কাঁপছে, মানে ডাকতেও পারছে না, মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি একটা আর কি। তখন মানে ভয়ের চোটে চোখ বন্ধ করে দিয়েছে মাসি। তারপরে যেই চোখটা খুলেছে দেখছে নেই, কিচ্ছু নেই। ফাট করে একটা জানলা খুলে গেল, না কোনো হাওয়া আছে না কিচ্ছু আছে, কিচ্ছু নেই। কী করে জানলাটা খুললো, ছিটকারি দেওয়ার কী করে খুললো বলো। তারপরে ওর মিশোকে ডাকলো, ডেকে সে তারপরে লাইট ফাইট জেলে ওরা সেদিন সারা রাত বসলো। পরের দিন ঠাকুরমশাইয়ের সাথে কথা বললো, সব কিছু বলে ঠলে যে এরকম হয়েছে, আমার কাজটা মেয়ের মনে হয় ঠিকঠাক হয়নি, একটু আমি ভালো করে কাজটা করতে চাই, দেখি। তারপরে কাজটা হলো, কাজটা করে ঠরে তারপরে যেইভাবে ওখানকার জল পড়া দিয়েছিল, সেই জল পড়া খাইয়ে টিপ লাগিয়ে ওইভাবে করে তারপরে তো ট্রিটমেন্ট চলছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে ওর দিদির উন্নতি হলো, এমনকি ওর দিদি ওখান থেকে হসপিটালাইজ থেকে সোজা বাড়িতেও গেল। এখন তো দিদি সুস্থও আছে, ওর দিদি যতদূর আমি জানি, এখন সেরকম কোনো কিছুই হয়নি। কিন্তু এই জিনিসটা ঠিক যে ওর দিদিকে নিতে এসছিল, এটা ওর উপর একটা পড়েছিল, সেটা মানে তখনই সবাই বিশ্বাস করে নিল যে হ্যাঁ পড়েছিল, না হলে এটা কাজ করার পরই কেনই বা সব কিছু ঠিক হয়ে যায়। আর এসে ওর মাকেও পর্যন্ত বলে গেল, আর ওটা কোনো স্বপ্ন নয়, ওর মা নিজের চোখে দেখেছে, বলছি না বারবার, নিজের চোখে দেখেছে যে তার মেয়ে বলছে আমি থাকতে পারছি না মা, আমি থাকতে পারছি না, আমি দিদিকে চাই, আমি দিদিকে নিয়ে যাব, এমনি করছে। ওর মা যে কিছু বলবে, ওর মায়ের তো সেই সাহসটুকুই নেই, কী করে বলবে। একটা সামনে চিন্তা করো, যদি দাঁড়িয়ে ওইরকম বলে, কেউ কিছু মুখ থেকে বলতে পারবে? কিচ্ছু না। ওই লাস্ট দেখেছিল, কিন্তু কাজ ফাজ হয়ে যাবার পরে আর কিছু করেনি, অনুভব করেনি। এখন ছেলে মেয়ে আছে, ওর দিদার কাছেই আছে, মানে মেয়েটার মায়ের কাছে আর কি আছে, তো এখন ঠিকই আছে, এখন কোনো অসুবিধা নেই। তো এই ছিল ঘটনা। কিন্তু এটাই বলবো যে দেখো, যার সাথে যাই হয়ে যাক না কেন, এই জিনিসগুলো করা উচিত না। যে ঝগড়া অশান্তি হলো, মনোমালিন্য কিছু হলো, চলো আমি এরকম সুইসাইড করে নিলাম, এরকম আমার জীবন শেষ করে দিলাম, আমাদের কোনো অধিকার নেই আমাদের জীবন শেষ করে দেওয়ার, তাই না? তো এই জিনিসটা কখনোই মানা যায় না যে নিজের জীবন নিজে শেষ করে দেবো। পৃথিবীতে এসছি, যেতে তো হবেই অবশ্যই, কিন্তু সেটা যারা সৃষ্টিকর্তা, যারা পাঠিয়েছে, তারাই ঠিক করে দেবে যে আমি কখন যাব না যাব, সেটা নিজেরা না করাই ভালো, তাই না? তো আজকের মতো এইটুকু, এই ছিল ঘটনা। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সত্যি ঘটনা কিন্তু এটা। আর হলো, তোমরা যদি আরও এরকম ঘটনা শুনতে চাও তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।